মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গিয়ে একটি ছেলে মারা যায়। পুলিশ সহ সবার ধারণা ছেলেটা ফেল করার ভয়ে আত্মহত্যা করেছে, কিন্তু বনেশ ফিনে সেটা মানতে নারাজ। সে নেমে পড়ে মৃত্যুর কারণ অনুসন্ধানে। বেরিয়ে আসতে থাকে বিশাল বড় এক স্ক্যাম। 7.8 আউট অফ 10 IMDb রেটিং সহ আমাদের আজকের সাসপেন্স থ্রিলার মুভি ফাস্টার ফিনে। কাহিনীর শুরুতে দেখানো হয় দুইজন বাইক রেস করছে। একটু পর তাদের মধ্যে একজন অ্যাক্সিডেন্ট করে। সিন শিফট হয় মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে, যেখানে বনেশ ফিনে নামে একটি দুর্দান্ত ছেলে ফরেস্ট গার্ডের পিছু ফেলে এক দৌড়ে গাছে উঠে পড়ে। আসলে সেখানে একটি পাখি আটকা পড়েছিল। পাখি প্রেমী বনেশ তাকেই মুক্ত করতে এসেছে। বনেশের ক্যারেক্টার প্লে করেছে সবার পরিচিত এক্সিলেন্ট একজন অ্যাক্টর অময় ওয়াগ, যার আরো একটি অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি লাইক আনি সাবস্ক্রাইব আমি আগেই এক্সপ্লেন করেছি। যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে পেয়ে যাবেন। কাহিনীতে ফেরা যাক। আমরা বুঝতে পারি ফরেস্ট গার্ড সহ এলাকার সবাই বনেশকে ভীষণ ভালোবাসে। বনেশ এইবার অ্যাডমিশন ক্যান্ডিডেট। সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পুনেতে থাকা তার এক দাদুর কাছে যাচ্ছে। তার সেই দাদু মস্ত বড় এক লেখক। বাড়ি ফেরার পর বনেশের মাও তাকে বেশ কিছু উপদেশ ও সতর্ক বাণী শোনায়। তারপর বনেশ মায়ের থেকে বিদায় নিয়ে নিজের সাইকেল চালিয়ে পুনেতে তার সেই লেখক দাদুর বাড়িতে চলে আসে। বনেশ ঘরে ঢুকতে ঢুকতে শুনতে পায় তার দাদুর বাড়িতে চুরি হয়েছে। তাই দাদু থানায় ফোন করেছিল, কিন্তু পুলিশের উল্টোপাল্টা কথায় বিরক্ত হয়ে সে ফোন রেখে দিয়েছে। বনেশ এসে জিজ্ঞেস করে চুরি হয়েছে কিনা। দাদু এবার বনেশকে খেয়াল করে। বনেশ নিজের পরিচয় দিয়ে জানায় সে পুনেতে মেডিকেল অ্যাডমিশন দিতে এসেছে। সে ইউটিউবে বায়োলজি ও কেমিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করলেও ক্রাইম নিয়ে তার বিশেষ ইন্টারেস্ট। সে ঘরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে দুটো ফটো ফ্রেম, দুটো মূর্তি আর একটা পেন মিসিং। সবগুলোই বনেশ নিজে বের করেছে। দাদু তাকে কিছুই বলেনি। এবার বনেশের নজর পড়ে ব্যালকনিতে। সে গিয়ে দেখতে পায় সেখানে একটি টব ভেঙে পড়ে আছে আর সেখানে একটি বাচ্চার জুতোর ছাপও আছে। সে আরো খেয়াল করে চোর দরজার উপরের ছোট অংশ দিয়ে পালিয়েছে। বনেশ দাদুকে বলে আজকে হোলি, উপরন্তু মিনিস্টার বেরিয়েছে, তাই পুলিশের আসতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টায় সেই চোর ধরে ফেলতে পারবে। বনেশ দাদুর বাড়ি থেকে বেরিয়ে সামনের বিল্ডিং এর ওয়াচম্যানের কাছ থেকে কৌশলে জেনে নেয় 2 ঘন্টা আগে দাদুর বাড়ির সামনে একটি অটো এসেছিল। তখনই উপর থেকে রঙের পানি পড়লে একটি মেয়ে বনেশকে সরি বলে। মেয়েটা আবারও হোলি খেলায় মত্ত হতেই ওয়াচম্যান বলে ওঠে শালিগ্রাম সাহেবের মেয়েটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। বনেশ খেয়াল করে মেয়েটা যেখানে পার্টি করছে সেখানে একটি জুম্বা ক্লাসও হয়, যার নাম নেত্রা শালিগ্রামের জুম্বা ক্লাস। বনেশ সাথে সাথেই ফেসবুকে নেত্রা শালিগ্রাম লিখে সার্চ করে মেয়েটার প্রোফাইল চেক করে দেখে নেত্রা কিছুক্ষণ আগেই কিছু সেলফি পোস্ট করেছে, যেখানে সেই অটোর ছবি দেখা যাচ্ছে, যেটা স্কুল ড্রেস পরা একটি ছোট বাচ্চা বসেছিল। বনেশ নিজের বুদ্ধি খাটিয়ে দর্জির কাছে ফোন করে জেনে নেয় গোলাপি শার্ট আর খাকি প্যান্ট কোন স্কুলের। বনেশ সরাসরি সেই স্কুলে এসে দারোয়ানকে বাচ্চাটার ছবি দেখালে জানতে পারে বাচ্চাটার নাম ভূষণ ভুসকাটে। অনেক আগেই তার বাবা মারা গিয়েছিল আর 6 মাস আগে তার মাও মারা গিয়েছে। বনেশ সেখানকার একটি দোকান থেকে ভূষণের বাড়ি চিনে নেয়। ভূষণের বাড়ি যাওয়ার আগে সে দোকান থেকে একটু রঙও নিয়েছিল। বনেশ ভূষণের বাড়ির কাছে আসতেই শুনতে পায় 2 জন লোক ভূষণকে চুরি করতে পাঠিয়েছিল, কিন্তু ভূষণ বুঝতে পেরে গিয়েছিল লোক দুইটি বনেশের দাদুকে খুন করতে চাইছে, কারণ সে তাদের কাছে বাড়ি বেচতে রাজি হয়নি। তারা ভূষণকে পাঠিয়েছিল যাতে তারা খুন করলেও ভূষণ ফেসে যায়। যেহেতু ভূষণ তাদের প্ল্যান ধরে ফেলেছিল, তাই লোকগুলো তাকে মেরে ফেলতে গেলে বনেশ এসে তাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। তারপর বুদ্ধি খাটিয়ে সেখান থেকে ভূষণকে নিয়ে বাড়ি চলে যায়। দাদু জিজ্ঞেস করে বনেশ এত কিছু কিভাবে জানলো। বনেশ উত্তর দেয় লিঙ্ক অফ লজিক দিয়ে। একটার পর একটা লজিক জোড়া দিলে সবকিছুই সলভ করা সম্ভব। আমরা জানতে পারি ভূষণের ডাক নাম ভুভু। ভুভু গত 2 দিন ধরে খেতে পারেনি, শুধুমাত্র খাবারের জন্য সে চুরি করতে রাজি হয়েছিল। দাদু সিদ্ধান্ত নেয় আজ থেকে ভুভু তার কাছেই থাকবে। সেই সাথে এই রহস্য উদ্ঘাটনের পুরস্কার স্বরূপ বনেশকে নিজের 1945 সালের একটি
অ্যান্টিক কলমও গিফট করে। দৃশ্যপট পরিবর্তন হয় আবলি নামের একটি মেয়ের কাছে যে সাংবাদিক হতে চায়, কিন্তু সাধারণ কোনো সাংবাদিক নয়, বরং ক্রাইম রিপোর্টার। প্রেসের মালকিন বলে আবলি মেয়ে মানুষ, ফ্যাশন নিউজই তার জন্য ভালো হবে। তখন আবলি বলতে শুরু করে এই প্রেসের অবস্থা একদমই ভালো নয়, সাংবাদিকরা একে একে প্রেস ছাড়ছে, মোটামুটি কিছুদিনের মধ্যেই তার প্রেস একদম বন্ধ হয়ে যাবে। আবলি কথা শেষ করে চলে যেতে গেলে প্রেসের মালকিন তাকে বলে তার আবলিকে বেশ ভালো লেগেছে, আবলি আজ থেকে এডুকেশন কলম নিয়ে কাজ করবে। আবলি বলে কিন্তু তার তো ক্রাইম নিয়ে কাজ করার ইচ্ছা। মহিলা উত্তর দেয় কে বলেছে শিক্ষাতে কোনো ক্রাইম নেই। আবলি বুঝতে পারে তাকে কি করতে হবে, সেও তো এটাই চাইছিল। সিন শিফট হয় একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা আপ্পা এবং তার সঙ্গী দত্তকে দেখতে পাই। আপ্পা আসলে পেপার সেটিং এর কাজ করে, অর্থাৎ টাকার বিনিময়ে ইল্লিগালি চাকরি ও বিভিন্ন জায়গায় অ্যাডমিশন করিয়ে দেয়। এদিকে আজ বনেশের মেডিকেল অ্যাডমিশন এক্সাম, তাই সে সকাল সকাল দাদুর থেকে বিদায় নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে আসে। সেখানে বনেশের পরিচয় হয় ধনেশ লাঞ্জেকার নামক একটি ছেলের সাথে। কিছুক্ষণের মধ্যেই তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। ধনেশ বেশ ব্রিলিয়ান্ট ছাত্র, তার টার্গেট ছিল মিনিমাম 197 নম্বর পাওয়া। হলে ঢোকার আগে ধনেশ খেয়াল করে সে কলমের বক্সটা ভুলে ফেলে এসেছে। তখন বনেশ তাকে নিজের কলম বক্স থেকে একটি কলম নিতে বললে ধনেশ দাদুর সেই এন্টিক কলমটি উঠিয়ে নেয়। বনেশের মন খারাপ হলেও সে কিছু বলে না। দেখা যায় তারা আলাদা আলাদা রুমে। বনেশ জানতে পারে ধনেশ আসলে বাঁহাতি। যথারীতি বনেশ নিজের সিটে বসে পরীক্ষা দিতে শুরু করে। সময়ের আগেই তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। বেল বাজতেই সে খাতা জমা দিয়ে ধনেশের রুমে যায় তাকে খুঁজতে, কিন্তু সেখানে ধনেশ ছিল না। বনেশ ধনেশকে এদিক ওদিক খোঁজার সময় আবলি এসে বনেশের সাক্ষাৎকার নিচ্ছিল তার পরীক্ষা কেমন হয়েছে সেই সম্পর্কে। পরে জানা যায় আবলি আর বনেশ এক সময় একই স্কুলে পড়তো। তারা গল্প করতে করতে বাইরে চলে আসে। বনেশ আবলিকে জানায় তার এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা। বনেশ আবলির কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে যায়। ধনেশের রুমে এসে প্রফেসরকে জিজ্ঞেস করে ধনেশ লাঞ্জেকার নামক ছেলেটা কোথায়। প্রফেসর ধনেশকে চিনতে না পারলে বনেশ ধনেশের বর্ণনা করতে শুরু করে। তখন প্রফেসর জানায় ধনেশ তো অনেক আগেই খাতা জমা দিয়ে চলে গিয়েছে, তার নাকি কি একটা কাজ ছিল। পরের দিন সকালে বনেশ নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে ভুভু ও দাদুর থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। বনেশ বাসে ওঠার আগে সেদিনের একটি পেপার কিনে তারপর বাসে ওঠে। সে নিজের সিটে বসে পেপার খুলতেই দেখতে পায় মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে এসে ধনেশ লাঞ্জেকার নামক একটি ছেলে আত্মহত্যা করেছে। পুরো নিউজটা পড়ার পর বনেশ আর বাড়ি ফিরে না গিয়ে বাস থেকে নেমে যায়। তারপর সরাসরি পরীক্ষা কেন্দ্রে চলে আসে, যেখানে আগে থেকেই আবলি ওয়াচম্যানের বয়ান নিচ্ছিল। তারা দুইজন ইন্সপেক্টরের কাছে পৌঁছায়। বনেশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে তারা ধনেশের আত্মহত্যার কোনো সলিড প্রমাণ পেয়েছে কিনা। ইন্সপেক্টর উল্টো জিজ্ঞেস করে বনেশকে তাকে এই প্রশ্ন করার। বনেশ উত্তর দেয় কেন, সাংবাদিক বাদে কি কারোর প্রশ্ন করার অধিকার নেই? সে পরীক্ষা শুরু হওয়ার 2 মিনিট আগে ধনেশের সাথে কথা বলেছিল, যে 197 নম্বর পাওয়ার কথা বলছিল সেই ছেলে কিভাবে আত্মহত্যা করতে পারে। ইন্সপেক্টর বলে হয়তো এত নম্বর পাবে না, তাই হতাশ হয়ে আত্মহত্যা করেছিল। বনেশ বলে যেই ছেলে কলমের বক্স আনতে ভুলে গিয়েছিল সে কিভাবে মনে রাখলো যে ব্লেড আনতে হবে, কারণ প্রশ্ন কমন না পড়লে আত্মহত্যা করবে। ইন্সপেক্টরের সাথে এক কথা দুই কথায় বনেশের ঝামেলা শুরু হয়ে গেলে ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। বনেশ বাড়ি ফিরলে দাদু বলে বনেশের এই ঝামেলায় পড়া ঠিক হচ্ছে না। বনেশ দাদুকে বোঝায় তাকে ইনভেস্টিগেশন করতে দিতে, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আবলি আর ভুবুও বনেশের পক্ষেই ছিল। অবশেষে দাদুও অনুমতি দিয়েই দেয়। বিকেলে বনেশ ধনেশের শেষকৃত্যে অংশগ্রহণ করে, তারপর তার বাড়িতেও যায়। ধনেশের পুরো ঘর তার অর্জিত নানা ধরনের মেডেল দিয়ে ভর্তি ছিল। বনেশ সেগুলো দেখার সময় আবলি তাকে কল করে জানায় সে ধনেশের পোস্টমর্টেম রিপোর্ট চুরি করেছে। সেখানে লেখা ধনেশ নাকি নিজের বাম হাত কেটেছিল। বনেশ বলে ওঠে কিন্তু ধনেশ তো বাঁ হাতি, সে যদি নিজের হাত কাটবেই তাহলে ডান হাত কাটবে, বাম হাত নয়। অর্থাৎ অন্য কেউই ধনেশের হাত কেটেছিল। পরের দিন সকালে দাদু টিভিতে শিক্ষামন্ত্রীর একটি প্রোগ্রাম দেখছিল, যেখানে শিক্ষামন্ত্রীকে একটি সরস্বতী মূর্তি গিফট করা হয়। একজন সাংবাদিক ধনেশের মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করলে শিক্ষামন্ত্রী
মন্ত্রী তাদের মুখস্থ করা উক্তি শুনিয়ে দেয় তারা ব্যথিত, কারো এভাবে আত্মহত্যা করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। বনেশ সেখান থেকে বেরিয়ে সরাসরি কলেজে চলে যায়। সেখানে কলেজটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারপর রাতে ভুভুকে নিয়ে গেট টপকে আবারও কলেজে ঢোকে। সে ভুভুকে এনেছিল মূলত দরজা খোলার জন্য। বনেশ সার্ভিলেন্স রুমে এসে সিসিটিভি ফুটেজ চেক করছিল। সে দেখতে পায় ধনেশ রুম থেকে বের হওয়ার পরপরই নীল ক্যাপ পরা আরো একটি ছেলে তার পেছন পেছন বের হয়েছিল। ধনেশ উপরে গেলে ছেলেটাও তার পিছু পিছু গিয়েছিল। বনেশ ফুটেজ ফাস্ট ফরওয়ার্ড করে দেখে ছেলেটা 15 মিনিট পর মাঠ দিয়ে দৌড়ে বের হয়ে একটি অটোতে উঠেছিল। বনেশ দুয়ে দুয়ে 4 মেলায়। তার ধারণা ছেলেটা ওই 15 মিনিটে ধনেশকে খুন করেছিল, তাই সে ভয় পেয়ে অমন দৌড়াতে দৌড়াতে অটোতে উঠে পালিয়ে যায়। তারা অটোর একটি ক্লিয়ার ছবি পেয়েছিল। বনেশ সেখানে বসেই অটোওয়ালার পরিচয় বের করে ফেলে, কারণ অটোতে লেখা ছিল লোকটা উল্টো অটো চালানোতে চ্যাম্পিয়ন হয়েছে। নেটে সার্চ করেই পেয়ে যায় সেই লোকটার নাম অম্বা দাস। অম্বা দাস জানায় সেই ছেলেটা অর্থাৎ নীল ক্যাপ পরা ছেলেটার কথা তার মনে আছে। সে ছেলেটাকে স্বস্তিক হোস্টেলে নামিয়ে দিয়েছিল। তারপর ব্যাগপত্র নিয়ে সে আবারও অম্বা দাসের অটোতে উঠে স্বর্গেটে নেমে 200 টাকা ভাড়া দিয়েছিল। বনেশ ও ভুভু অম্বা দাসের অটোতে করেই স্বস্তিক হোস্টেলে চলে আসে। সেখান থেকে কৌশলে জানতে পারে নীল ক্যাপ পরা ছেলেটার নাম বিপিন। সে 15 দিন আগেই সেখানে উঠেছে এবং বেশ মনোযোগ দিয়েই পড়াশোনা করছিল। ভুভু বুদ্ধি করে বলে বিপিনই তাদের পাঠিয়েছে তার থেকে যাওয়া জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। লোকটা সত্যি সত্যিই তাদের ছেলেটার কিছু জামা কাপড় দিয়ে দেয়, যেগুলো তাড়াহুড়ায় ছেলেটা ফেলে গিয়েছিল। পরে বনেশ যখন জিজ্ঞেস করে ভুভু কিভাবে জানলো ছেলেটা জামা কাপড় সেখানে ফেলে গিয়েছে, তখন ভুভু বলে যেহেতু ছেলেটা তাড়াহুড়ায় বেরিয়েছিল নিশ্চয়ই কিছু না কিছু থাকবেই। সে অন্ধকারে ঢিল ছুঁড়েছিল আর সেটা জায়গা মতো লেগে গিয়েছে। বনেশ ছেলেটার পকেট থেকে একটি কাগজ পায়। সেটা দেখে বনেশ ভুভুকে বলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো 20 দিন আগে ছবি জমা দিতে হয়, তাহলে এই ছেলে শনিবারে ছবি তুলেছে কেন? তার মানে তারা আরো একটা ক্লু পেয়েছে। এইদিকে আপ্পা পার্কার নামের একটি লোককে তার সাথে দেখা করতে ডেকেছিল। পার্কার আসলে নতুন একটি ইনস্টিটিউট খুলেছে। আপ্পা চাইছিল 110 জন স্টুডেন্ট যাকে তারা টাকা দিয়েছে তাদের পার্কারের ইনস্টিটিউটে ভর্তি করাবে। পার্কার প্রথমে বেশ তেড়ামি করে, তার ইনস্টিটিউট নতুন হতে পারে কিন্তু তারা অবৈধ কিছুই করবে না। তখন আপ্পা একে একে পার্কারের অবৈধ কাজের কথা বলতে শুরু করে। পার্কার বাধ্য হয়ে আপ্পার সাথে ডিল করতে রাজি হয়ে গিয়েছিল। অন্যদিকে বনেশ ও ভুভু মিলন ডিজিটালে চলে আসে, যেখানে ওই ছেলেটা ছবি তুলেছিল। বনেশ সেখানে বসা লোকটাকে সবকিছু খুলে বলে অনুরোধ করে শনিবারে তোলা ছবিগুলো খুঁজে দেখতে। লোকটি রাজি হয়ে যায়, বলে কিছুটা সময় লাগবে। বনেশ তাই ভুভুকে সাথে নিয়ে অন্য একটি কম্পিউটারের সামনে এসে বসে। একটু পর লোকটি এসে জানায় ছবি পেয়ে গিয়েছে, এসে দেখে যেতে। বনেশ ও ভুভু যখন সেখানে এসে ছবি দেখতে চায় তখন আপ্পার লোক দত্ত এসে বনেশকে ধমকাতে শুরু করে। বনেশ পাশ থেকে কাটার উঠিয়ে দত্তের বাহুতে আঘাত করে সেখান থেকে পালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ দত্ত ও তার লোকদের সাথে ইঁদুর বেড়ালের মতো লুকোচুরি খেলার পর বনেশ বুদ্ধি খাটিয়ে তাদের ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবলীকে কল করে ফারাসখানা থানায় আসতে বলে, কারণ তারাও সেখানেই যাচ্ছে। বনেশ, ভুভু ও আবলী থানায় এসে সেই ইন্সপেক্টরকে জানায় তাদের উপর আজ প্রাণঘাতী হামলা হয়েছে। এছাড়া আরো জানায় তারা কিভাবে ক্লু খুঁজতে খুঁজতে মিলন ডিজিটাল পর্যন্ত পৌঁছেছিল। বনেশের সন্দেহ ওই ছেলেটা ও মিলন ডিজিটালের নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্র আছেই। ইন্সপেক্টর বলে এমনি এমনি তো আর রেড দেওয়া যাবে না। আবলী জানায় সেখানে অবৈধ ভিডিও থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস সবকিছুই হয়। পুলিশের কি আর রেড দিতে কারণ লাগে নাকি? বনেশ অনুরোধ করে পুলিশ সবসময় সুযোগ পায় না, এখন যখন পেয়েছে তখন সুযোগটা কাজে লাগানো উচিত। বনেশ বাড়ি ফেরার পর দেখা যায় সে মিলন ডিজিটালের অন্য কম্পিউটার থেকে শনিবারে তোলা সব ছবি পেন ড্রাইভে নিয়ে এসেছে। সে ইন্সপেক্টরকে জানায়নি, কারণ সে ইন্সপেক্টরকে বিশ্বাস করতে পারছিল না। বনেশ ছবিগুলো বের করে অম্বা দাসকে একে একে দেখাতে শুরু করে। অম্বা দাস তাদের মধ্যে
একটি ছেলেকে দেখিয়ে বলে এটাই সেই নীল ক্যাপ পরা ছেলেটি। বনেশ নিজের বুদ্ধি খাটিয়ে বের করে ফেলে ছেলেটিকে। দাদু জিজ্ঞেস করে সে কিভাবে বের করলো। তখন বনেশ জানায় ছেলেটি দেরিতে ছবি তুলেছিল, মানে সে নিশ্চিত রেগুলার স্টুডেন্ট নয়। তাছাড়া স্বস্তিক হোস্টেল থেকে বলেছিল ছেলেটি নাকি 15 দিন ধরে খুব পড়াশোনা করেছে। লাস্ট টাইম সিলেবাস পরিবর্তন হয়েছিল 3 বছর আগে। ছেলেটা নিশ্চয়ই 3 বছর আগে পরীক্ষা দিয়েছে। তাতেই বনেশের সন্দেহ হয় আর সে 3 বছর আগে মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করা সবার ছবি চেক করছিল, সেখানেই সে এই ছেলেটার ছবি পেয়েছে। ছেলেটির আসল নাম অমল তেকোরে। অমল সেই এক্সামের টপারদের একজন। এদিকে আপ্পা তার ও পার্কারের ডিলের কথা তার সঙ্গীদের বলছিল। সে বিগত 14 বছর ধরে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। তখনই তার লোক বিজয়ের কাছে একটি ফোন আসে। জানা যায় ইন্সপেক্টর বনেশ ফিনের কথা মতো মিলন ডিজিটালে রেইড দিয়েছে। এবার আপ্পার মাথা গরম হয়ে যায়। সে বনেশকে ছোট বাচ্চা ভাবছিল, কিন্তু এবার সে বনেশের সাথে লড়াই করবে। অন্যদিকে ভুভু বনেশকে নিয়ে তার বন্ধু টুটু ও টেম্পেলের সাথে পরিচয় করিয়ে দেয়। দৃশ্যপট পরিবর্তন হয়। বনেশ আবলির সাথে থানায় যাচ্ছিল। এমন সময় আপ্পা তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে সেই বনেশ ফিনে কিনা। বনেশ হ্যাঁ বললে আপ্পা ঠান্ডা মাথায় তাকে হুমকি দেয়, বলে তার বাবা তো আগেই মারা গিয়েছে, এখন নিশ্চয়ই মাকেও হারাতে চাইবে না। তাছাড়া বুড়ো দাদুকেই বা কেন কষ্ট দিতে চাইছে। বনেশ ভয় তো পাই না, উল্টো আপ্পার চোখে চোখ রেখে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বনেশরা ভেতরে এসে জানতে পারে সেই ইন্সপেক্টরকে বদলি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে হুমকিও দেওয়া হয়েছে সে যদি বেশি লাফালাফি করে তাহলে তার গর্ভবতী স্ত্রীকেও মেরে ফেলা হবে। তারা হতাশ হয়ে বাইরে চলে আসে। আবলি বলে প্রথমে অমলকে বাঁচাতে মিলন ডিজিটালে গুন্ডা পাঠালো, আর এখন উপর মহল থেকে পুলিশকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাছাড়া এই আপ্পাই বা অমলকে কেন বাঁচাতে চাইবে। বনেশ উত্তর দেয় তারা অমল ও কারণ দুটোই খুঁজে বের করবে। এরপর আবলিকে বলে শিক্ষা বোর্ডে গিয়ে তার কানেকশন কাজে লাগিয়ে তথ্য বের করার চেষ্টা করতে। এটা এখন তাদের কেস আর তারাই এটা সলভ করবে। আবলি যেতেই বনেশের কাছে একটি কল আসে। ফোনের অপর পাশ থেকে ধনেশের রুমে থাকা সেই প্রফেসর বলে আমি তোমার ইনভেস্টিগেশন সম্পর্কে শুনেছি, আমি তোমার সাথে কথা বলতে চাই। আজ রাত 8টার মালভাদি বাসে উঠে পড়ো। বনেশ তার কথা মতো ভুবুকে নিয়ে বাসে উঠে প্রফেসরের পাশে বসে পড়ে। তাকে জিজ্ঞেস করে সে যদি কিছু জানে তাহলে সেদিন কেন বলেনি। প্রফেসর কোনো উত্তর দেয় না। দেখা যায় এটা আসলে আপ্পার পাতা একটি ফাঁদ। অন্যদিকে আবলি শিক্ষা বোর্ডে এসে তার কানেকশনের থেকে জানতে পারে পরীক্ষার খাতা আনার সাথে সাথেই সব স্ক্যান করা হয়, নাম্বার শুধু বাইরে থেকেই বদলানো সম্ভব। খাতা লকার রুমে যেমন থাকার কথা তেমনই থাকে। পিল্লাই নামে একজন নতুন অফিসার এসেছে, বর্তমানে সেই সব নিয়ন্ত্রণ করছে। এদিকে আপ্পা বনেশকে একটি গল্প শোনায়। 25 বছর আগে আপ্পা পিন্টু নামের একটা ছাত্রর খাতা কপি করছিল। পিন্টু তাকে বলেছিল থামতে, নয়তো সে স্যারকে বলে দেবে, কিন্তু আপ্পা তার কথা না শুনে দেখে দেখে লিখেই যাচ্ছিল। পিন্টু সত্যি সত্যি স্যারকে বলে দেয়। ফলাফল স্বরূপ আপ্পাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর আপ্পা পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এই তো কিছুদিন আগে পিন্টুর ছেলে 10ম শ্রেণীর পরীক্ষা দিচ্ছিল। ছেলেটা অত্যন্ত মেধাবী। আপ্পা দেখতো বাবা ছেলেকে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসে, সে কিছুই করেনি। শুধু শেষ পরীক্ষার দিন পিন্টু ও তার ছেলেকে রাস্তা পার হতে দেয়নি। 3 ঘন্টা পরীক্ষা কেন্দ্রের অপোজিটে বসে দুজন কেঁদেছে। গল্প শেষ করে সে আবারও বনেশকে ওয়ার্নিং দেয়। তাকে হালকা পাতলা মারধরও করে, কিন্তু বনেশ হার মানতে চাইছিল না। তখন আপ্পা দত্তকে দায়িত্ব দিয়ে বাস থেকে নেমে যায়। দত্ত বনেশ ও ভুবুর হাতে দড়ি বেঁধে পানির ট্যাঙ্কি ফেলে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তারা প্রায় মারাই যাচ্ছিল, এমন সময় আবলি সেখানে পৌঁছে তাদের বাঁচিয়ে নেয়। জানা যায় বনেশ বাসে ওঠার আগে আবলিকে মেসেজ করে নিজের লোকেশন পাঠিয়ে দিয়েছিল, তাই সে সেখানে পৌঁছাতে পেরেছিল আর তাদের বাঁচিয়ে নেয়। দাদু তো রেগে আগুন। বনেশ নিজের সাথে সাথে ভুবুকেও বিপদে ফেলছে। বুবুও সেদিন আসলেই ভয় পেয়েছিল। বনেশ দাদুকে কিছু বলতে গেলে দাদু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় বনেশ আর তার বাড়িতে থাকতে পারবে না, তাকে কাল সকালে নিজের গ্রামে ফিরে যেতে হবে। পরের দিন সকালে আবলি বনেশকে একটি প্লেগ্রাউন্ডে রাখে। সে বনেশকে বলে জানো বনেশ, আমার বাবার না ডান পা নেই। উনি ল্যান্ড মাফিয়ার বিরুদ্ধে তথ্য জোগাড় করছিলেন। সেই মাফিয়া ওনাকে মেরে রাস্তায় ফেলে
গিয়েছিল। সারা রাত আমার বাবা রাস্তায় ব্যথায় কাতরেছিলেন, কিন্তু তিনি হার মানেননি। ঠিকই ওই ল্যান্ড মাফিয়ার থেকে এই প্লেগ্রাউন্ড মুক্ত করেছিলেন। আমি যখনই বৃদ্ধদের হাঁটতে দেখি, তরুণদের ক্রিকেট খেলতে দেখি, আমার নিজের পঙ্গু বাবার উপর গর্ব হয়। আবলির বাবার ঘটনা শুনে বনেশ আবারও নিজের মনোবল ফিরে পেয়েছিল। সে সেদিনই বাসে করে অমল তেকোড়ের মেডিকেলে চলে আসে। সেখানে অমলকে না পেলেও তার বাড়ির ঠিকানা পেয়েছিল। বনেশ মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলে অমলদের বাড়িতে পৌঁছে যায়। অমলদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, অর্থাৎ তারা বিত্তবান না। বনেশ গিয়ে অমলের মাকে জিজ্ঞেস করে অমল বাড়িতে আছে কিনা। তারা একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, তাই অমলকে লাগবে। অমলের মা বলে অমল বাড়িতে নেই, বনেশ পানি চাই। অমলের মা পানি আনতে গেলে বনেশ পাশেই একটি চুলা থেকে আধপোড়া এক টুকরো কাগজ পেয়েছিল, যেখানে লেখা ছিল জাপুর। তখনই অমলের মা চলে এলে বনেশ তাকে জিজ্ঞেস করে অমল তুলজাপুরে থাকে কিনা। অমলের মা হকচকিয়ে ওঠে, বলে না, সেখানে অমলের বন্ধু থাকে। বনেশ উত্তর দেয় শুধু মূর্তি বাদে বাকি সব ছবি পুরনো। অমল যেই খামে আপনাকে টাকা পাঠিয়েছিল আমি তার টুকরো খুঁজে পেয়েছি। অন্যদিকে আপ্পাও জেনে যায় অমল এখন তুলজাপুরে আছে। আপ্পা বলে সে দত্তকে পাঠাচ্ছে। কালকেই অমলকে ধরে বিষয়টি সেখানেই শেষ করার নির্দেশ দেয়। আমরা দেখতে পাই সেই প্রফেসর ও পার্কারও সেখানে ছিল। আপ্পা সেই প্রফেসরকে হুমকি দেয় সে যদি কারো সামনে নিজের মুখ খোলে তাহলে তাকেও মেরে ফেলা হবে। প্রফেসর নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। প্রফেসর যেতেই আপ্পা পার্কারের সাথে 300 স্টুডেন্টের বিরাট বড় এক ডিল সাইন করে। এদিকে বনেশ পরের দিন সকালে তুলজাপুরের সরকারি হসপিটালে চলে আসে। একটু খোঁজাখুঁজি করতেই জেনারেল ওয়ার্ডে অমলকে পেয়ে যায়। সে অমলের কলার চেপে ধরে বলে অমল কি ভেবেছে সে যা করেছে তা কেউ জানতে পারবে না। অমল কথাটা শুনেই সেখান থেকে পালাতে শুরু করে। দেখা যায় দত্তও সেখানে পৌঁছে গিয়েছে। বনেশ অমলকে বলে তার হাত থেকে বাঁচতেই সে দত্তকে ডেকেছে, তাই না? তখন অমল উত্তর দেয় দত্ত তাকে মারতে এসেছে, কারণ সেই ধনেশের খুনের একমাত্র সাক্ষী। বনেশ তখনই অমলকে নিয়ে পালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ দত্তের লোকেদের সাথে লড়াই করার পর তারা দত্তকে উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর অ্যাম্বুলেন্সে করে পালিয়ে আসে। একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে বনেশ অমলকে জিজ্ঞেস করে সে যদি সাক্ষী হয় তাহলে খুনিকে। অমল উত্তর দেয় আপ্পা। আপ্পা মেরেছে ধনেশকে। আপ্পা অমলকে অন্য একজনের হয়ে পরীক্ষা দেওয়া ছিল, সেটা ঢাকতেই সে অনেশকে মেরে ফেলেছে। বনেশ জিজ্ঞেস করে অমল কার হয়ে পরীক্ষা দিচ্ছিল। অমল জানায় রাহুল খামগার নামের কারোর হয়ে। বনেশ আফসোস করে বলে একজনকে বাঁচাতে খুন করে ফেললো। তখন অমল আরো বড় একটা রহস্যর খোলাসা করে। ওই কেন্দ্রে একজন নয় 8 থেকে 10 জন ছিল। পুনেতে 1 থেকে 150 আর পুরো রাজ্যে 5 থেকে 600 ভুয়া ডাক্তার বের হয়। আপ্পা প্রত্যেকের কাছ থেকে 8 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। মুভিটি 2017 সালে তৈরি হলেও এমন একটি শকিং বিষয় আমরা সবাই নিট 2024 পরীক্ষার সময়ও দেখেছিলাম। সোজা কথায় নিট হচ্ছে ভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা। কাহিনীতে ফেরা যাক। অমল আরো জানায় সে অনেক গরিব, তাই মেডিকেল পড়ার সময় একটা কোচিং এ পড়াতো। আপ্পা সেখানেই তাকে খুঁজে পেয়েছিল। প্রথমে সে কাজটা করতে রাজি হচ্ছিল না, কিন্তু আপ্পা তাকে 1.5 লক্ষ টাকা দিতে চাইছিল। সেও লোভে পড়ে রাজি হয়ে যায়। তারপর সে পুনেতে এসে স্বস্তিক হোস্টেলে ওঠে। প্রবেশপত্রের জন্য আপ্পার স্টুডিও মিলন ডিজিটালে ছবি তুলেছিল। সে ভয়ে ভয়ে হলে ঢোকার সময় ধনেশের সাথে ধাক্কা খেয়েছিল। ধনেশ তারই লেকচার সিরিজ ফলো করত, তাই তাকে দেখে ধনেশের সন্দেহ হয়। সে রুমে থাকা প্রফেসরকেও কথাটা জানিয়েছিল, কিন্তু প্রফেসর প্রিন্সিপালকে কল না করে আপ্পাকে কল করে। প্রফেসর কিছু বলছে না দেখে ধনেশ নিজের খাতা জমা দিতে যায়। তখন প্রফেসর বলে এখনো তো অনেক সময় আছে। ধনেশ তাকে খাতা জমা নিতে বলে কারণ সে প্রিন্সিপালের সাথে দেখা করবে। ধনেশ রুম থেকে বের হতেই অমলও নিজের খাতা জমা দিয়ে তার পিছু নিয়েছিল। সে দেখে ধনেশ স্টোর রুমে, আর সেখানে আপ্পা ও তার লোকেরা ধনেশকে ধরে রেখেছে। ধনেশ বারবার বলছিল তারা ভুল কাজ করছে, সে কমপ্লেইন করবে। আপ্পা তাই ব্লেড দিয়ে ধনেশের হাত কেটে দিয়েছিল। সে লুকিয়ে লুকিয়ে দেখার সময় দত্ত তাকে দেখে ফেললে সে সেখান থেকে বের হয়ে অম্বাদাসের অটোতে করে পালিয়ে যায়। বনেশ বলে অমলি তাদের একমাত্র সাক্ষী, কিন্তু তাদের এটাও জানতে হবে যে ধনেশ আসলে পরীক্ষায় কত নম্বর পেয়েছিল, কারণ পুলিশকে তো বিশ্বাস করাতে হবে যে ধনেশ ফেল করতো না। আবলি জানায়
জানায় সে শিক্ষা বোর্ডের নতুন অফিসারদের কাছ থেকে সব তথ্য জেনে নেবে। বনেশ উত্তর দেয়, ঠিক আছে, আর আমি রাহুল খামকারকে খুঁজে বের করি। সে ফেসবুকে সার্চ করে পুনেতে 6 জন রাহুল খামকারকে পেয়েছে, যাদের মধ্যে 4 জনের বয়স 25-এর নিচে। ওই 4 জনের মধ্যে আবার 2 জন এখনো দ্বাদশ শ্রেণী পাশই করেনি, বাকি থাকলো 2 জন। বনেশ তাদের লোকেশন বলতেই ভুভু জানায় শুক্রবার পেট এলাকা তো তার বন্ধু টুটু ও টেম্পেলের। দাদু বলে তাহলে তারা বেরিয়ে যাক, সে অমলকে একদম সেফ রাখবে। আবলি শিক্ষা বোর্ডে এসে জিজ্ঞেস করে পিল্লাই সাহেবের রুম কোথায়। লোকটা আবলিকে পথ দেখিয়ে দিলে সে সেই দিকে চলে আসে। একটি লোককে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে পিল্লাই সাহেব কোথায়। লোকটা জিজ্ঞেস করে পিল্লাইয়ের কাছে কি কাজ। তখন আবলি তাকে সবটা জানায়। তাদের সন্দেহ ধনেশ লাঞ্জেকার কেসটাকে সুইসাইড দেখানোর জন্য আপ্পা নাম্বার পরিবর্তন করতে পারে। লোকটি আবলির কাছে রোল নাম্বার জানতে চায়, তারপর রেজাল্ট চেক করে বলে ধনেশ তো ফেল করেছে, 200-তে মাত্র 60 নম্বর। আবলি বলে ওঠে এটা হতেই পারে না, পিল্লাই সাহেবকে রাখুন। লোকটি জানায় সেই পিল্লাই। আপ্পা আগেই তাকে কল করেছিল, বলেছিল যদি আবলি সেখানে আসে তাহলে তাকে না যেতে দিতে, অর্থাৎ নতুন অফিসার পিল্লাইও আপ্পারই লোক। অন্যদিকে বনেশ রাহুল খামকারকে খুঁজতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে দেখতে পায় রাহুলের বাইকের অনেক শখ। বনেশ রাহুলের বাসার কাজের লোককে বলে রাহুলকে ডেকে দিতে। তখনই তার কাছে আপ্পার কল আসে। সে বনেশকে বলে ফিনে তুই তো আস্তে আস্তে অনেক দূরে পৌঁছে গিয়েছিস, এবার তোকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্রশ্ন হলো ফিনে আগে কাকে বাঁচাবে। অপশন এ আবলি, অপশন বি দাদু, অপশন সি অমল, নাকি অপশন ডি নিজেকে। বনের সাথে সাথেই টুটুকে কল করে বলে ভুভুকে সাথে নিয়ে দাদুর বাড়িতে পৌঁছাতে। দাদুর জীবন সংকটে রয়েছে আর সে নিজেও সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছে যায়। বুবুরা তার আগেই পৌঁছে গিয়েছিল। দেখা যায় আপ্পা দাদুর পায়ে গুলি করেছে। বনেশ দাদুর কাছে আসতেই দাদু তাকে একটি চাবি দিয়ে বলে অমল। বনেশ বুঝে যায় অমল কোথায় আছে। সে চাবি দিয়ে আলমারি খুলতেই অমলকে পেয়ে যায়। তারা দ্রুত দাদু ও অমলকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। আপ্পা আবারও বনেশকে কল করে বলে কাল সকালে অমলকে তাদের কাছে নিয়ে আসতে। বনেশ মিথ্যা বলে সে জানে না অমল কোথায়। আপ্পা অবশ্য বুঝতে পারে সে মিথ্যা বলছে, তাই বনেশকে হুমকি দেয় কাল যদি সে অমলকে নিয়ে না আসে তাহলে সে আবলি দাদু সহ সবাইকে মেরে ফেলবে। শুধু তাই নয়, সেই সাথে এই বছরের রেজাল্টও পাল্টে দেবে। এতে করে অনেক ভালো ভালো ছাত্র হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেবে। বনেশ এবার সত্যি সত্যি ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। তার হাতে সময় শুধু আজকের রাতটা। দাদু বনেশকে ডেকে তাকে সাহস দেয়। তাকে বলে এই চক্র যে করেই হোক বন্ধ করতে হবে, কারণ এতে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। পরের দিন সকালে আপ্পা মন্দির থেকে বের হতে হতে তার লোক বিজয়কে কল করে জিজ্ঞেস করে তারা পৌঁছেছে কিনা। দেখা যায় বনেশ সত্যি সত্যি আবলির বিনিময়ে অমলকে তাদের হাতে তুলে দিয়েছে। তবে বিজয় জানায় অমলকে দিয়ে দিলেও এই বছরের রেজাল্ট উল্টোপাল্টা হবেই। এটা বনেশের বাড়াবাড়ির ফল। তারা অমলকে গাড়ির ডিক্কিতে বন্ধ করে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হয় পার্কারের ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে আপ্পার সাথে সাথে শিক্ষামন্ত্রীও ছিল। শিক্ষামন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় বিজয় বারবার কল করছে দেখে আপ্পা ফোন রিসিভ করতেই জানতে পারে ডিক্কিতে অমল নয় বরং রাহুল খামকার। আসলে তারা অমলকে মারার জন্য ডিক্কি খুলতেই সেখানে রাহুলকে পেয়েছে। আপ্পা তো রেগে আগুন। সে নির্দেশ দেয় অমল ও বনেশকে খুঁজে বের করতে। এরই মাঝে পার্কার প্রজেক্টরে নিজের জার্নি শো করতে বলে, কিন্তু দেখা যায় সেখানে রাহুল খামকারকে দেখা যাচ্ছে যে বলছে সে আসলে শিক্ষামন্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে। তাদের কথা কেউ জানে না। তাকে না ছাড়লে তার বাবা অর্থাৎ শিক্ষামন্ত্রী তাদের গুম করে ফেলবে। এবার অমল সামনে আসে। সে বলে সে রাহুল খামকারের হয়ে পরীক্ষা দিচ্ছিল, কারণ রাহুল কিছুদিন আগেই বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। মনে আছে কাহিনীর একদম শুরুতে দেখানো হয়েছিল দুজন বাইক রেস করতে করতে অ্যাক্সিডেন্ট করে, সেটা ছিল রাহুল খামকার। অমল বলতে থাকে আপ্পা তাকে এই কাজের জন্য এনেছিল। ধনেশ লাঞ্জেকার তাকে চিনে ফেলায় আপ্পা নিজের কর্মকাণ্ড ঢাকতে তাকে খুন করে। ধনেশ আত্মহত্যা করেনি, বরং আপ্পা তাকে মেরেছে। ভিডিও শেষ হতেই শিক্ষামন্ত্রী সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। দেখা যায় বনেশ ভিড়ের মধ্যেই বসেছিল। আপ্পা পালাতে গেলে বনেশও তার পিছু করতে শুরু করে। তারা ছাদে উঠে একে অপরের মুখোমুখি
মুখোমুখি হয়। তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি মন্ত্রী তো নিশ্চিত গা ঢাকা দিয়েছে আর বাকি সবাই জেলে। এতদিন আপ্পা যে বড় বড় অফিসারদের সাথে কাজ করেছে তারা সবাই আপ্পাকে রাস্তা থেকে সরাতে চাইবে যাতে তাদের নাম প্রকাশিত না হয়। আপ্পা বলে সে বনেশকে না মেরে কোথাও যাচ্ছে না। সে বনেশের উপর হামলা করতে গেলে বনেশ তার পকেট থেকে ইনসুলিন পেন বের করে গলায় পুশ করে দেয়। আপ্পা হাসতে হাসতে বলে বনেশ কি তাকে ইনসুলিন দিয়ে মারবে নাকি। বনেশ উত্তর দেয় তাকে কে বলেছে এতে ইনসুলিন আছে। আপ্পার মাথা ঘুরতে শুরু করেছিল। বনেশ জানায় আপ্পা আর মাত্র 5 মিনিটের মধ্যেই জ্ঞান হারাবে, তাই সত্যিটা এখনই তার জানা উচিত। অপশন 1 রাহুল খামকার। সে রাহুল জ্যোতি খামকারের বাড়িতে গিয়েছিল কারণ তাকে বেশ ধনী মনে হয়েছিল। সে রাহুলের বাড়িতে একটি সরস্বতী মূর্তি দেখে, যে রকম মূর্তি শিক্ষামন্ত্রীকে একটা অনুষ্ঠানে উপহার দেওয়া হয়েছিল। তাছাড়া রাহুলের বাবার নাম কোনো জায়গায় পাওয়া যায়নি, তাই বনেশের মনে সন্দেহ হয়। সে ফেসবুকে ঢুকে দেখতে পায় রাহুল তার একটি বাইক বেচতে চাইছে। বনেশ বাইক কেনার কথা বলে রাহুলকে বাড়ি থেকে বের করে তাকে কিডন্যাপ করেছিল। একটু জোরাজুরি করতেই রাহুল শিক্ষামন্ত্রীর কথা বলে দেয়। অপশন বি অমলতে করে। তারা অমলের জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য হয়েছিল। দত্ত ও বিজয়রা অমলকে ডিক্কিতে বন্ধ করে গাড়ি চালাতে গেলে অম্বা দাস এসে হট্টগোল পাকিয়ে দেয়। সেই সুযোগে টুটু ডিক্কি খোলে আর ভুভুর অন্য বন্ধুরা অমলের জায়গায় রাহুলকে ডিক্কিতে বন্ধ করে দিয়েছিল। অপশন সি তার আস্থানা। পুলিশ তার আস্থানা অর্থাৎ রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে অনেকগুলো জুতার বক্স পায়, যেগুলাতে জুতো নয় বরং টাকার বান্ডিল ছিল। অপশন ডি আপ্পা নিজেই। সে থানায় আপ্পাকে ইনসুলিন পেন ব্যবহার করতে দেখেছিল, তার মানে তার ডায়াবেটিস আছে। মাথার তিলক দেখে বুঝেছিল আপ্পা শিব ভক্ত। আজ সোমবার ছিল। তার কি মনে আছে আজ মন্দিরে তার সাথে কি হয়েছে? দেখা যায় আপ্পা বিজয়ের সাথে কথা বলতে বলতে নিচে নামার সময় টেম্পেল ইচ্ছে করেই আপ্পার সাথে ধাক্কা খায় আর তখনই সে ইনসুলিন পেন বদলে দিয়েছিল। আবলি তখনই নিউজ করতে বসে যায় আর দাদু সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করেছিল। কিছু সময় পরেই আপ্পা জ্ঞান হারিয়ে ফেলে। বনেশ তাকে ছাদে রেখেই নিচে চলে যায়। সিন শিফট হয়। পরের দিন সব জায়গায় মন্ত্রীর পদত্যাগ ও আপ্পার স্ক্যাম নিয়ে কথা হচ্ছিল। সেই দিনই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টও দিয়েছিল। ধনেশের বাবা বনেশকে ফোন দিয়ে বলে আমার ধনেশ তো 199 নম্বর পেয়েছে, মানে আমার ছেলেটা ফার্স্ট হয়েছে তাই না? বনেশ সম্মতি জানিয়ে বলে ধনেশ ডাক্তার হতে পারেনি, কিন্তু এখন থেকে আর কোনো ভুয়া ডাক্তার বের হবে না। অন্যদিকে দাদু আজ অনেকদিন পর লিখতে বসেছে। সে সিদ্ধান্ত নেয় বনেশের এই সাহসিকতা ও ধনেশের আত্মত্যাগের কাহিনী নিয়ে সে একটা গল্প লিখবে, মানুষকে তাদের কথা জানাবে। এখানেই ফাস্টার ফিনে মুভিটা সমাপ্ত হয়। বেশ বড় একটা গল্প ছিল। আশা করছি আপনাদের সবার বেশ ভালো লেগেছে। আর না লাগলে কোথায় কোথায় ভালো করতে পারি সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আমি আগে একটা পোস্টে বলেছিলাম পাতাল লোক এক্সপ্লেন করার কারণে অ্যামাজন প্রাইম বেশ কয়েকটি কপিরাইট দিয়েছে। এই কপিরাইটের কারণে চ্যানেলের অবস্থা খুবই নাজুক। আশা করছি আপনারা সবাই ভিডিওটি লাইক করে নিজের প্রিয়জন এবং পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করেছেন। এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের জন্য ভীষণ জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।